ফাঁকা জায়গা হয়। সেই কারণেই দেখবা যে বয়স্ক স্কিন যারা একটু বয়স্ক বেশি, যাদের বয়স একটু বেশি, তাদের স্কিনটা যদি টেনে দেখো যে সেখানে তুমি ধরতে পারবা যে স্যাগিং বা ব্যাগের মতো। ঠিক আছে? স্কিনটা এরকম উঠে আসছে এবং ধরলেই বোঝা যাচ্ছে যে স্কিনের নিচে স্কিনটা অনেকটা পাতলা হয়ে গেছে এবং স্কিনের নিচের যে ফ্যাটটা সেটা গেছে। এম আই রাইট? আমি যেটা বলছি তোমাদের মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কি তাই বলে? তোমরা নিশ্চয়ই বয়স্ক লোক দেখেছো, তাদেরকে ধরেছো। তাদের স্কিন কখনো না কখনো স্পর্শ করেছো। যেমন আমাদের বাড়িতে দাদা-দাদি, নানা-নানি থাকে। তাদের সাথে আমাদের কথা হয়। তাদের সাথে আমরা হ্যান্ডশেক করি। তাই না? তখন আমরা দেখেছি তাদের স্কিনটা অনেক সফট হয়ে যায়, নরম হয়ে যায়, ঝুলে পড়ে। ঠিক আছে? So this is mainly due to the redistribution of the fat. হ্যাঁ, বলো। হ্যাঁ, করা যাবে। সিআরপি তো সিস্টেম মানে আমার আসলে আমার ল্যাপটপটা আউট অফ সার্ভিস। আর সিআরপি তে হচ্ছে কোনো ধরনের ডিভাইস দেয়া হয় না। আমাকে যে সিস্টেমটা দেয়া হয়েছে এটা আসলে না। ডিভাইস ইউজ করতে পারবো। দেখা যাচ্ছে? এতটুকু তো ক্লিয়ার আমার মনে হয়, তাই না? স্কিনের ইলাস্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? যেকোনো স্ট্রাকচার, ইলাস্টিক স্ট্রাকচারের ইলাস্টিসিটি খুব ইম্পর্টেন্ট। ইলাস্টিসিটি আসলে আমাদেরকে প্রোভাইড করে এক ধরনের রিসাইলেন্স, তাই না? যে একটা ইলাস্টিক প্রপার্টির আম বিশেষ বিষয়টা কি? যে সেই স্ট্রাকচারটাকে টেনে কিছু অংশ বাড়ানো যায় এবং সেই স্ট্রাকচার যখনই আমি সেই স্ট্রেচিং যে ফোর্স সেটাকে যখন রিলিজ করা হবে সেই স্ট্রাকচারটা আবার আগের পর্যায়ে ফিরে আসে। এটাই তো একটা স্ট্রাকচারের ইলাস্টিক প্রপার্টি যেটাকে আমরা ফ্লেক্সিবিলিটি বা রিসাইলেন্স ও বলতে পারি। ঠিক আছে? তো এই যে স্কিনের যে একটা সার্টেন ইলাস্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা যখন আমাদের স্ট্রাকচার গুলোকে মুভ করি, আমাদের স্কিনের ইলাস্টিসিটি কিন্তু আমাদের অ্যালাউ করে বিভিন্ন মুভমেন্টের। বিশেষ করে যখন আমাদের কিছু এক্সট্রিম মুভমেন্ট প্রয়োজন হয়। যেমন আমরা ওভারহেড যদি কোনো রিচিং করতে চাই, কোনো স্ট্রেচিং এক্সারসাইজ করতে চাই বা এমন কোনো ফাংশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের শরীরের কিছুটা স্ট্রেচিং প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের স্কিন যদি যথেষ্ট রিসাইলেন্ট না থাকে বা ইলাস্টিক না থাকে বা ফ্লেক্সিবল না থাকে, সেক্ষেত্রে সেই টাস্কটা আমরা করতে পারবো না। অথবা করতে গিয়ে আমাদের টিস্যু কিন্তু ইনজুরি কেটে যাবে, চিড়ে যাবে। তাই না? তো একটা সার্টেন লেভেল অফ ইলাস্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো বয়সের সাথে, সাথে এই ইলাস্টিসিটি যেহেতু আম ইলাস্টিক প্রপার্টিজ যেটা, ইলাস্টিন নামক যে টিস্যু আছে, সেই টিস্যুর আ আ সংখ্যা কমে যায়। যার ফলে ইলাস্টিসিটি কিন্তু বয়সের সাথে, সাথে কিছুটা লুজ হয়। যার ফলে বয়স্কদের যেকোনো স্ট্রেচিং এক্সারসাইজ করাতে গেলে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। যে যেহেতু তার স্কিনে ইলাস্টিক প্রপার্টিজ কমে গেছে, সো স্কিনকে স্কিনকে এমন এক্সট্রিম পর্যায়ে আমরা স্ট্রেচিং করতে পারব না। যদি এক্সট্রিম পর্যায়ে স্ট্রেচিং করি সেক্ষেত্রে কি হবে? টিস্যু টিয়ারিং বা স্কিন টিয়ারিং এর একটা সম্ভাবনা থাকে এবং সেখান থেকে নোটিসেবল কিছু প্রবলেম আসতে পারে, যেমন পেইন হতে পারে, ওখানে ব্লিডিং হতে পারে, রেডনেস হতে পারে, হ্যাঁ? ইনফ্ল্যামেশন হতে পারে। ঠিক আছে? তো ইলাস্টিসিটি কমে যাওয়া এটা একটা সাধারণ এইজিং চেঞ্জেস ওভার ইন্টিগুমেন্টারি সিস্টেম। আচ্ছা, এরপরে হচ্ছে সোয়েটিং ক্যাপাবিলিটিস কমে যায়। আমরা জানি আমাদের স্কিনে কিছু সোয়েট গ্ল্যান্ড থাকে, তাই না? তাদের মূল কাজ হচ্ছে সোয়েটিং এবং সোয়েটিং আমাদের ফিজিওলজিক্যাল একটা ইম্পর্টেন্ট ফাংশন। এই সোয়েটিং এর মাধ্যমে আসলে আমাদের বডির আভ্যন্তরীণ যে টেম্পারেচার সেটা রেগুলেট হয়, এর সাথে কিছু ওয়েস্ট প্রোডাক্ট সেগুলোর এক্সক্রিশন হয় থ্রু সোয়েটিং। সো নরমালি যেটা হয় যে সোয়েট গ্ল্যান্ড গুলো ডিজেনারেশনের মধ্যে দিয়ে যায়, যার ফলে সোয়েটিং ক্যাপাবিলিটিস কমে যায়। এখন ধরো কারো এই যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সোয়েটিং ক্যাপাবিলিটিস কমে যায়, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে বলো তো বয়স্কদের?
যেগুলো থাকবে সেগুলো আর ঠিক মতো এক্সপিট আউট হতে পারবে না, যার ফলে এটা আমাদের বডিতে আমার ইন্টারনাল অর্গানগুলোকে ড্যামেজ করা শুরু করবে। তো রিটেইন হবে না, ওয়েস্ট প্রোডাক্ট গুলো শরীরে লোড বাড়তে থাকবে, এটা একটা বিষয়। আরেকটা কি হতে পারে, আর কি হতে পারে? ম্যাম এই তো তার সোয়েটিং এর সাথে ফিজিওলজিক্যাল। টেম্পারেচার রেগুলেশনের একটা সম্পর্ক আছে না? জি ম্যাম। যখন প্রচন্ড গরম পড়ে আমরা ঘামি কেন? কারণ আমাদের বেসাল টেম্পারেচার তখন অনেক বেড়ে যায় পরিবেশের সাথে। কারণ আমাদের শরীর তো একটা গুড হিট কন্ডাক্টর, মানে আমাদের শরীর, আমাদের যে টিস্যু গুলো, সেগুলো হচ্ছে খুব ভালো হিট কন্ডাক্টর। সো আমরা যখন এনভায়রনমেন্টে, গরম এনভায়রনমেন্টে থাকি, আমাদের বেসাল টেম্পারেচার কিন্তু বেড়ে যায়। সো আমাদের বেসাল টেম্পারেচার একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার আবার আমাদের হোমিওস্টেসিসের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু ওই টেম্পারেচার লেভেল থেকে যখন এক্সট্রিম উপরে চলে যায় অথবা এক্সট্রিম নিচে চলে যায়, মানে শুধুমাত্র টেম্পারেচার বেড়ে যাওয়া না, টেম্পারেচার যদি কমেও যায়, ধরো তুমি খুব কোল্ড এনভায়রনমেন্টে আছো, খুব কোল্ড এনভায়রনমেন্টে যখন আমরা থাকি, ডিসপ্লেটা কি আছে নাকি চলে গেছে? ম্যাম দেখা যাচ্ছে না ডিসপ্লেটা। আমরা যখন এক্সট্রিম কোল্ড টেম্পারেচারে থাকি, হ্যাঁ, তখন আমাদের বডির কিছু মেকানিজম আছে যেগুলো আমাদের শরীরের টেম্পারেচার, মানে যেটা বললাম যে আমাদের শরীর হচ্ছে ভালো টেম্পারেচার কন্ডাক্টর, ঠিক আছে? ঠান্ডা পরিবেশে গেলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, গরম পরিবেশে গেলে খুব দ্রুত গরম হয়ে যায়, বুঝেছো? So, আমরা যখন কোনো অ্যাবনর্মাল টেম্পারেচার পরিস্থিতিতে থাকি, তখন আমাদের কিছু ফিজিওলজিক্যাল মেকানিজম আছে যেগুলো আমাদেরকে প্রোটেকশন দেয়। যেমন আমরা যখন খুব গরম পরিবেশে থাকি, তখন আমাদের পরিবেশ থেকে আমাদের শরীরের আমাদের যে টিস্যু গুলো, সেই হিট অ্যাবজর্ব করে আমাদের বেসাল টেম্পারেচারটা বাড়াইতে থাকে। তো বাড়তে 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 এক পর্যায়ে যদি সেটা যে নর্মাল যে থ্রেশহোল্ড, সেটাকে অতিক্রম করে, তখন ব্রেইন থেকে আম, যে হাইপোথ্যালামাস যে সেন্টার, যে টেম্পারেচার কন্ট্রোল সেন্টার, সেখান থেকে একটা মেসেজ আসে যে এখন তোমার বডি টেম্পারেচার ইজ ইজ রানিং আপ, ভেরি আপ। সো তখন ব্রেইন ব্রেইন আমাদের আমাদের শরীরে অভ্যন্তরীণ যে স্ট্রাকচার যারা এই টেম্পারেচার কন্ট্রোলের সাথে রিলেটেড, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এই সোয়েট গ্ল্যান্ড গুলো তখন সেখান থেকে প্রচুর সোয়েট নিঃসরণ হয় এবং আমাদের বডি টেম্পারেচার তখন ওই সোয়েটের মাধ্যমে কি হয়, বের হয়ে যায়, এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের আবার হোমিওস্ট্যাসিস কি মেনটেন হয়। ঠিক একইভাবে যখন প্রচন্ড ঠান্ডা পরিবেশে আমরা থাকি, তখন দেখা যায় যে আমাদের শিভারিং হয়, তাই না? জি তুমি ম্যাম। যখন প্রচন্ড ঠান্ডা থাকো তোমাদের শিভারিং হয় না? তো জি ম্যাম শিভারিং হয়। হচ্ছে একটা ইনভলান্টারি অ্যাকশন অফ ট্রিলিয়নস অফ সেল অফ আওয়ার বডি। এই শিভার স্টেটে যায়। এভাবে আমাদের শরীর আসলে এনভায়রনমেন্টের প্রতি রেসপন্স করে, এর সাথে আমাদের ইন্টারনাল মেকানিজম আমাদেরকে রক্ষা করে। তো যেহেতু বয়স্কদের এই সোয়েটিং ক্যাপাবিলিটি কমে যায়, সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা ডেঞ্জার হতে পারে। ইনফ্যাক্ট এটা একটা ডেঞ্জার বটে যে প্রচন্ড হিট, মানে হিট এরিয়াতে, খুব গরম এরিয়াতে যদি কোনো ধরনের তাদের যদি এক্সপোজার আসে, কিংবা খুব গরমের মধ্যে আমরা যদি তাকে এক্সারসাইজ করাই, যেহেতু তার সোয়েটিং ক্যাপাবিলিটিস কম, সেহেতু তার বেসাল টেম্পারেচার খুব মারাত্মকভাবে হাই হয়ে যেতে পারে এবং তার হিট স্ট্রোক বা হিট রিলেটেড যে যে প্রবলেম গুলো হয়, হ্যাঁ, সেগুলো হতে পারে, তাই না? বার্ন হতে পারে, হিট স্ট্রোক হতে পারে, আহ, তারপরে আরো যে হিট যে বিষয়গুলো সেগুলো হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা যদি না জানি, তখন আমাদের সিনিয়রদের জন্য যখন আমরা এই সিনিয়র গ্রুপ অফ পিপলের জন্য যখন এক্সারসাইজ প্ল্যান করবো, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যেগুলো হচ্ছে নর্মাল কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ, আমি নর্মাল ইয়াঙ্গার অ্যাডাল্টের মতো আমরা কিন্তু ডোজ করতে পারবো না। এনভায়রনমেন্ট বিভিন্ন থাকবে, তাদের ডোজ ভিন্ন থাকবে, নেচার ভিন্ন থাকবে। তো রিডিউস সোয়েটিং এর ক্যাপাবিলিটিস, এটা একটা পরিবর্তন ইন্টিগুমেন্টারি সিস্টেমে। আচ্ছা, রিঙ্কলিং অফ দ্য স্কিন, যেটা প্রথমেই আসলে আসা দরকার, সেটা হচ্ছে চামড়া কুঁচকে যাওয়া। এটা মূলত স্কিনের সরাসরি যে কোলাজেন এবং ইলাস্টিন প্রপার্টিজ আছে সেখানে, হ্যাঁ, যে ডার্মাল লেয়ারে যে কোলাজেন ফাইবার এবং ইলাস্টিন ফাইবার যে আছে, সেটার
যদি কোনো ধরনের ইমব্যালেন্স আসে বয়সের সাথে, সাথে ডিজেনারেশন যেটা বলি, এক কথায় ডিজেনারেশন, তার কারণে এই চামড়া তার নরমাল যে কন্ট্যুর, যে শেপ বা যে টেক্সচার সেটা হারায় এবং ধীরে, ধীরে আম কি হতে কুঁচকে থাকে। আরেকটা বিষয়, আরেকটা এর সাথে এড হয়, সেটা হচ্ছে যে এই স্ট্রাকচার গুলো নরমালি মানে একটা হেলথি স্কিনে আ একটা ক্যাপাবিলিটি হচ্ছে সে ময়েশ্চার লক করতে পারে। স্কিন তার তার যে স্কিনের যে পোর আছে, বিভিন্ন ধরনের পোর আছে। তারপর স্কিনের যে সেলুলার কম্পোনেন্ট গুলো আছে, যে ইলাস্টিন এবং কোলাজেন কম্পোনেন্ট, এদের একটা কাজ হচ্ছে যে রিটেইন করে। রিটেইন মানে হচ্ছে ধরে রাখতে পারে। কিন্তু বয়সের সাথে, সাথে এই ময়েশ্চার লকিং বা রিটেইনিং এবিলিটিস যেহেতু কমে যায়, সেহেতু ময়েশ্চার কমে যায় এবং স্কিন অনেকটা ড্রাই হয়ে যায়। এবং ড্রাই স্কিন তোমরা মনে রাখবা, যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু চামড়া দ্রুত কুঁচকে যাওয়ার সম্ভাবনা। অন দ্য আদার হ্যান্ড, যাদের অপেক্ষাকৃত আম ময়েশ্চারি কিংবা অয়েলি স্কিন, তাদের ক্ষেত্রে এই রিঙ্কলিং এটা অপেক্ষাকৃত ডিলেইড, এটা স্টাডি আছে। তার মানে হচ্ছে যাদের স্কিন অপেক্ষাকৃত তৈলাক্ত তাদের চামড়া একটু দেরিতে কুঁচকায়। আর যাদের স্কিন অপেক্ষাকৃত খসখসে শুকনো, যাদের স্কিনে ওয়াটার রিটেনশন কম, ফ্লুইড রিটেনশন কম, ময়েশ্চার কম, তাদের ক্ষেত্রে স্কিন কিন্তু কি দ্রুত কুঁচকে যাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা যদি তোমাদের স্কিনকে সুস্থ স্বাভাবিক রাখতে চাও, তোমাদের স্কিনকে হেলথি রাখতে হবে, তাই না? সেই ময়েশ্চার ময়েশ্চারাইজার ইউজ করি। এখন সারা বছরই মেয়েরা, বিশেষ করে মেয়েরা বলব, ময়েশ্চারাইজার ইউজ করে। তার কারণ হচ্ছে দিনের মধ্যে ১০০ বার মেকআপ করে, ১০০ বার মেকআপ ধোয়ার জন্য খুব রাফ টাফ জিনিসপত্র ব্যবহার করতে হয়। সো সেগুলো ব্যবহার করলে দেখা যায় যে স্কিনের মধ্যে একটা ড্রাইনেস চলে আসে। তো সেটাকে ব্যালেন্স করার জন্য আম আ ময়েশ্চারাইজার ইউজ করা হয়। সো এটা একটা ভালো বিষয়। তোমরা ময়েশ্চারাইজার ইউজ করো, তোমাদের স্কিনকে প্রটেক্টেড রাখো। ঠিক আছে? কারণ ময়েশ্চার যদি প্রপারলি না থাকে, সেক্ষেত্রে তোমাদের স্কিন দ্রুত কুঁচকে যাওয়ার, কুঁচকাবে তো অবশ্যই কোনো না কোনো সময়, কিন্তু সেটা দ্রুত কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা অলরেডি পোর লস, হিট লস এবিলিটি অলরেডি আলোচনা করে ফেলেছি। হাই বডি টেম্পারেচার নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। দ্য এবিলিটি টু লস হিট ডিক্রিজ অ্যাজ দ্য ব্লাড সাপ্লাই টু দ্য ডার্মিস ইজ অলসো ডিক্রিজ। আচ্ছা, এই যে পোর হিট লস এবিলিটির সাথে সোয়েটিং এর যেমন একটা সম্পর্ক, এর সাথে আরেকটা বিষয় সম্পৃক্ত, সেটা হচ্ছে যে এলডারলিদের আমরা দেখেছি আম যে তার ব্লাড সাপ্লাই অপেক্ষাকৃত ধীরে, ধীরে কমতে থাকে। হিট যে ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাতে একটা সমস্যা আসবে যে সোয়েটিং প্রবলেমের জন্য। যেহেতু তার ল্যাক অফ সোয়েটিং আছে, সেহেতু আলটিমেটলি শরীরের যে হিট হিট কি বলে এটাকে, এক্সিট করার যে বিষয়টা, সেটাতে একটা অ্যাবনরমালিটি আসবে, যার ফলে প্রপারলি হিট লস হবে না, হিট লস এবিলিটি কমে যাবে। হাই বডি টেম্পারেচার খুব কমন, যেহেতু হিট লস এবিলিটি কম, সেই সাথে যদি কোনো এক্সট্রিম টেম্পারেচার যদি থাকে এবং সেই এক্সট্রিম টেম্পারেচারে যদি কোনো ধরনের বিশেষ করে এক্সারসাইজ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের মারাত্মক অবস্থা ধারণ করতে পারে। তো এই ছিল মোটামুটি ইন্টিগুমেন্টারি সিস্টেমের পরিবর্তন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আর আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নাই। এরপরে আমরা মাসকুলোস্কেলেটাল সিস্টেমে একটু চলে যাই। আজকে আমরা ২টা সিস্টেমই পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের এখন কি সব সাবজেক্টের ক্লাস চলছে? আচ্ছা, তোমাদের অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, হ্যাঁ, তো সেই সাবজেক্ট গুলোর কোনো পরীক্ষা টরীক্ষা এই পর্যন্ত হয়েছে বা কোনো ঘোষণা হয়েছে? আচ্ছা, দেন সেই ক্ষেত্রে তাহলে I want to execute exam with you, and some of you, one of you has said already যে আসলে পরীক্ষা না হলে পড়া হয় না। সো আমি তোমাদের সাইকোলজির সাথে একমত। আমি তোমাদের সাইকোলজিকে সম্মান করি।
সেই সম্মানের খাতিরেই অন্তত আমি ইনশাআল্লাহ সিরিজ অফ এক্সাম আমার নেয়ার ইচ্ছা আছে। সো আমরা বলেছিলাম পর আমি একটা করে পরীক্ষা নিব। একবার হবে ভাইবা, একবার হবে রিটেন। ঠিক আছে? খুব সিম্পল, খুব সহজ। জাস্ট ক্লাস লেকচার গুলো ভালো করে পড়ে আসলেই তোমরা আশা করি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। আমি কোয়েশ্চেন দিব, পাঠায় দিব। তোমরা অ্যান্সার করে আমাকে আবার পাঠায় দিবা। ঠিক আছে? কোয়েশ্চেন পাঠায় দিব, তোমরা অ্যান্সার করে সরি? Of course, you are most welcome. You are most welcome to share your opinion. বাট এটা আমাকে বইলো না যে আমরা পরীক্ষা দিব না, দিতে চাই না। বিষয়টা যেন এরকম না হয়। পরীক্ষা তোমাদেরকে দিতে হবে কিন্তু আম আ পরীক্ষা পদ্ধতিটা কি হবে সেই বিষয়ে শেয়ারিং হবে। ঠিক আছে? এমন হতে পারে যে ঠিক আছে একদিনে যদি সবার পরীক্ষা দিতে অসুবিধা হয়, কারো নেটের সমস্যা, কারো এই সমস্যা, সেই সমস্যা। সেটাকে মিনিমাইজ করার পদ্ধতি আমরা খুঁজে বের করব তোমাদের সাথে আলোচনা করে। ঠিক আছে? বাট ইউ হ্যাভ টু সিট ফর এক্সাম। কোনো তাড়া নাই। আমি আসলে যেহেতু আমাদের অনেক সময় আছে, আমি একটা লেকচার অনেক সময় ধরে ২ টা ৩ টা সিরিজে শেষ করছি। সো সেই হিসেবে তারপর তোমরা যদি মনে করো যে ইয়েস আমাদের ৫ টা লেকচার একটু ডিফিকাল্ট, দেন তোমরা চাইলে ২ টা লেকচার করে দিতে পারো, ২ টা বা ৩ টা। এই বিষয়ে তোমরা মতামত দিতে পারো। ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করি তারপরে তোমাদের মতামত জানবো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের একটা সিস্টেম মাসকুলোস্কেলিটাল অ্যান্ড নিউরোলজি এই ২ টা সাবজেক্ট আমার খুবই পছন্দের সাবজেক্ট। তার কারণ হচ্ছে এই ২ টা এরিয়ার বিষয়গুলো খুব মাইন্ড স্ট্রাইকিং বিষয়। সেখান থেকে জানার অনেক কিছু আছে এবং আমি যখন চিকিৎসা দিতে যাই মোস্ট অফ দ্য কেসেস রিলেটেড টু মাসকুলোস্কেলিটাল কেসেস অ্যান্ড নিউরোলজিক্যাল কেসেস যেটা আমরা আসলে আমাদের সামনে বেশি যে পেশেন্ট গুলো আসে এই ২ টা এরিয়া থেকে বেশি আসে। কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি এগুলো একটু কমই আমরা পাই। আম সো এই কারণে এই ২ টা সাবজেক্ট খুবই আমার কাছে ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে এই ২ টা সিস্টেমে ফিজিওথেরাপিউটিক ম্যানেজমেন্ট এর ইমপ্যাক্ট অনেক ভালো এবং অনেক দ্রুত। সেই ফিজিওথেরাপিউটিক যে আ ব্যা যে আ ইন্টারভেনশন দেয়ার পর আউটকাম টা খুব দ্রুত আমাদের নজরে পড়ে। সো আসলে আরো অন্যান্য অনেক কারণ আছে। তো বিভিন্ন কারণে আমার এই দুটো সিস্টেম খুব পছন্দের। সো পছন্দের বিষয় আরেকটা পছন্দ তখনই হবে যে তোমাদের ক্ষেত্রেও সেটা পছন্দের হতে পারে তোমরা যদি এই সিস্টেম গুলো সম্পর্কে ভালো জানো। আসলে জেরিয়াট্রিক তো আসলে আ খুব একটা সুযোগ নাই। কিন্তু যেহেতু এইজ রিলেটেড সাবজেক্ট তোমাদের এর আগে কখনো ছিল না। সো এই পর্যায়ে এসে আমাকে কিছু বেসিক বিষয় আলোচনা করতে হয়। যার কারণ হচ্ছে এটা এই সাবজেক্টটা আসলে তোমাদের জন্য ১ম নতুন। তো আমরা মাসকুলোস্কেলেটাল সিস্টেম আসলে দেখেছি এর আগে। ইভেন আমরা ইনফেক্ট জানিও যে মাসকুলোস্কেলেটাল সিস্টেমে কি হচ্ছে, কি মানে কি ধরনের ফাংশন হচ্ছে। কিন্তু আমরা কখনো আলাদাভাবে বয়স্কদের জন্য আলাদাভাবে চিন্তা করে দেখিনি। ঠিক আছে? যে আসলে বয়স্ক মাসকুলোস্কেলেটাল আর ইয়াং অ্যাডাল্ট মাসকুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। সো সেই পার্থক্যটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। আমরা জানি প্রত্যেকেই যে মাসকুলোস্কেলেটাল সিস্টেম প্রোভাইডস ফরমেশন, সাপোর্ট, স্টেবিলিটি অ্যান্ড মুভমেন্ট টু দ্য বডি। তাই না? যে মাসকুলোস্কেলেটাল সিস্টেম আমাদের কি উপহার দেয়? সেটা হচ্ছে আমাদের একটা ফরমেশন তৈরি করে দেয়। আমাদের একটা স্ট্রাকচারাল ফরমেশন দেয়, তাই না? আমরা একটা নির্দিষ্ট ফর্মে কেউ আমরা খাটো, কেউ আমরা লম্বা, কেউ আ আ কেউ স্ট্রেইট, কেউ কার্ভি। সো এই যে ওভারঅল স্ট্রাকচারাল যে একটা কনফিগারেশন সেটা আমাদের মাসকুলোস্কেলেটাল সিস্টেম প্রোভাইড করে। এর সাথে আম মাসকুলোস্কেলেটাল আমাদের ফাংশনাল সাপোর্ট দেয় এবং মুভমেন্ট এক্সিকিউট করতে সহায়তা করে। আমরা এই মাসকুলোস্কেলেটাল সিস্টেমের মাধ্যমেই আসলে ফাইনাল মুভমেন্টটা এক্সিকিউট ইম্পোর্টেন্ট আম আম সিস্টেম এবং এই মাসকুলোস্কেলেটাল সিস্টেম যেহেতু অনেক বেশি কাজে ব্যস্ত থাকে সেহেতু তার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। Musculoskeletal consist of or made up of bone of the skeleton, muscles, cartilage, tendon, ligament, joints, and other connective tissues.
that support and bind tissue and organ together. So এই কম্পোনেন্ট গুলো নিয়ে আসলে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এখানে অনেকগুলো স্ট্রাকচারের নাম আমি বলেছি, কিন্তু আমরা এর মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারের কিছু পরিবর্তন যেটা বয়সের সাথে হয়ে থাকে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমেই আমরা যদি চিন্তা করি মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের মেজর অংশ হচ্ছে মাসল, স্কেলিটাল মাসল। সো স্কেলিটাল মাসেলে বয়সের সাথে সাথে কিছু পরিবর্তন হয়, যেমন স্কেলিটাল মাসেলের সাইজ এবং স্ট্রেংথ এর একটা সিগনিফিকেন্ট রিডাকশন পাওয়া যাবে। স্কেলিটাল মাসেলের সাইজ এবং স্ট্রেংথ এর মাত্রা ডে বাই গ্র্যাজুয়ালি কমতে থাকে, সেহেতু একজন বয়স্ক লোকের মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ প্ল্যানিং আর একজন ইয়াং অ্যাডাল্টের স্ট্রেংথেনিং এক্সারসাইজের এইম বা অবজেক্টিভ সেম হবে না, বা প্ল্যানিংও সেম হবে না, তাই না? তো মাসল লুজ older, which can contribute to fatigue, weakness and reduce tolerance to exercise. আমরা দেখেছি বয়স যারা অনেক বয়স্ক তাদের মাসলগুলো একদম কি হয়ে যায়, একদম ন্যারো হয়ে যায়, শুকিয়ে চামড়াটা ঝুলে যায়। যে অংশটা একসময় তার স্ফীত ছিল মাসল ফ্যাট দিয়ে না, সেই অংশটা ধীরে ধীরে শ্রিঙ্ক করতে থাকে। So this is due to the reduction in the muscle size and strength, যার ফলশ্রুতিতে কি আসতে পারে, ফ্যাটিগ আসতে পারে, উইকনেস আসতে পারে এবং এক্সারসাইজের প্রতি যে টলারেন্স সেটাও কমে যেতে পারে। এখন এই যে বললাম যে এগুলোর যে রিডাকশন হচ্ছে বা লস হচ্ছে, আমাদের বডির একটা স্পেশাল যে কোনো লসকে আমাদের বডি অটোমেটিক্যালি সেগুলোকে কি করতে চায়, সেগুলোকে কম্পেনসেট করতে চায়। সো অ্যাজ সুন অ্যাজ মাসল ফাইবার বা মাসল টিস্যু সেটার ডিজেনারেশন হচ্ছে, সেটাকে রিপ্লেস করার জন্য কিছু টিস্যু ওই মাসেলের মধ্যে ডেভেলপ করে, সেগুলো ফাইব্রাস টিস্যু। যে ফাইব্রাস টিস্যু গুলো আসলে অরিজিনাল যে মাদার যে মাসল টিস্যু আছে, যেটার কন্ট্রাক্টিলিটি আছে, হ্যাঁ, বা একটা নর্মাল মানে মেটাবলিক পাওয়ার আছে, সেরকম থাকে না। সেটা টাফ যে শক্ত শ্রেণীর যে ফাইব্রাস টিস্যু, যেটাকে আমরা খুব কমনলি চিনি হচ্ছে স্কার টিস্যু হিসেবে। স্কার টিস্যুর নাম শুনেছো না? টিস্যু হচ্ছে শক্ত ধরনের ফাইব্রাস টাইপের টিস্যু, এগুলো আসলে ফাংশনালি ইনার্ট, মানে হচ্ছে অক্ষম, তারা ফাংশনাল টিস্যু না। তো এই যে মাসেল গুলো যে ডিজেনারেশন হচ্ছে, এটা রিপ্লেসমেন্ট হচ্ছে টাইট ফাইব্রাস টিস্যু দিয়ে, যেটা ফাংশন দ্যাট ওভারঅল হয়তোবা তার স্ট্রাকচারটাকে মেকআপ করে, কিন্তু ফাংশনালি তারা কিন্তু সে আগের মতো ফাংশনে কন্ট্রিবিউট করতে পারে না, যার ফলে এই যে উইকনেস, ফ্যাটিগনেস এগুলো আসে। এর সাথে মাসেলে যে যে কোনো বিশেষ করে স্কেলিটাল মাসল কন্ট্রাকশনের ছিলাম যে থাকতে পারে, নাও থাকতে পারে। স্কেলিটাল মাসল কন্ট্রাকশন এন্টায়ারলি ডিপেন্ড অন নার্ভ ইম্পালস। যদি সেখানে নার্ভ সাপ্লাই না থাকে, স্কেলিটাল মাসেলে যদি অ্যাকশন সেখানে ক্যালসিয়াম চ্যানেল থেকে ক্যালসিয়াম কি হবে না, রিলিজ হবে না। আর ক্যালসিয়াম রিলিজ না হলে সেখানে কি হবে না, স্লাইডিং হবে না। যে মাসেলের ভেতরে যে ফিলামেন্ট গুলো স্লাইড করে, একে অপরের উপর দিয়ে স্লাইড করে কন্ট্রাকশন করে, সেই কন্ট্রাকশনটা হবে না। সো এখানে নার্ভের কোনো কারণে এই নার্ভে যদি ডিজেনারেশন হয়, পরবর্তীতে এই মাসেল কি হতে পারে, তার এবিলিটি, কন্ট্রাকশন এবিলিটি কমে যেতে পারে। সো মাসেল ইটসেলফ তার নিজের স্ট্রাকচারাল যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে সে ফাংশন হারাবে। একই সাথে যদি তার নার্ভ সাপ্লাই এ সমস্যা থাকে, ডিজেনারেশন থাকে বা কোনো ডিজিজ দ্বারা আক্রান্ত হয়, কন্ট্রাকশন এবিলিটি হারাবে। এই মোটামুটি পরিবর্তন মাসেলের উপরে বয়সের পরিবর্তন। এরপরে
age related change in the bone, osteoporosis, senile মানে হচ্ছে বয়স, এই দিন, হ্যাঁ। অস্টিওপোরোসিস মানে হচ্ছে যখন বোনের কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়, বোন ম্যাস যখন সিগনিফিকেন্ট কমে যায়, সে যে কন্ডিশনটা ডেভেলপ করে একটা উইক, একটা ফ্রেজাইল বোন, সেই কন্ডিশনটাই হচ্ছে কি অস্টিওপোরোসিস, তাই না? তো অস্টিওপোরোসিস, সেনাইল অস্টিওপোরোসিস, এটা এটা খুবই কমন বয়স্কদের ক্ষেত্রে। এর কারণ হচ্ছে এইজিং প্রসেস। As we age, the structure of bone changes and this result in loss of bone tissue. ঠিক আছে? বয়সের সাথে সাথে বোনের কিছু পরিবর্তন আসে, স্ট্রাকচারাল পরিবর্তন আসে, যার ফলে আমাদের বোনের যে টিস্যু, নরমাল যে টিস্যু, বোন টিস্যু, সেটা রিডাকশন হয়। So low bone mass means bones are weaker and places people at risk from a sudden bump or fall. এখন এই যে বনি মাস যদি কমে যায়, তার মানে হচ্ছে বোনসটা কি দুর্বল হয়ে গেছে, এবং এই দুর্বলতা জনিত কারণে সেই পার্টিকুলার লেডি অথবা পুরুষ যিনি, তিনি কিন্তু তার এই হাড় ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করে, যার ফলে অল্পতেই দেখা যায় যে হালকা একটু ধাক্কা লাগলো, পড়ে গেল হালকা, দেখা গেল যে আপার লিম্বের রেডিয়াস ফ্র্যাকচার হয়ে গেল, তারপরে লোয়ার লিম্বের পেলভিক ফ্র্যাকচার হয়ে গেল, হিউমেরাল ফ্র্যাকচার হয়ে গেল। এটা খুব কমন বয়স্কদের জন্য। তার কারণ হচ্ছে বোনটা বয়সের সাথে সাথে তার বোনের যে সেলুলার কম্পোনেন্ট সেটা কমে যায় আস্তে আস্তে, বিশেষ করে বোন ম্যাস এবং যে মিনারেল কম্পোনেন্ট থাকে সেটাতেও পরিবর্তন আসে। যেহেতু হরমোনাল চেঞ্জ আসে, আমরা পড়বো পরবর্তীতে হরমোনাল পরিবর্তন বয়সের সাথে সাথে। বয়সের সাথে সাথে কিছু কিছু হরমোন স্ট্যাটিক থাকে, আবার তো কিছু হরমোন আছে কমে যায়, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে রিপ্রোডাক্টিভ হরমোন, টেস্টোস্টেরন, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন। তো যখনই এই এই হরমোন গুলো মানে পরিবর্তন, হরমোন গুলো যখন চেঞ্জ হয়, তখন এই বোন মাস এই হরমোনের সাথে রিলেটেড, বোন মাসের প্রলিফারেশন এই হরমোনের সাথে রিলেটেড। তো হরমোন কমে যাচ্ছে, সেহেতু এই বোন মাসও কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। সো যাদের এই পোস্ট মেনোপোজাল women and post are very prone to develop osteoporosis, মনে রাখবা, due to decrease in the sexual hormone, এটা কিনা ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ হরমোন, ফিমেলদের ক্ষেত্রে মূলত ইস্ট্রোজেন, আর পুরুষদের ক্ষেত্রে অন্যতম টেস্টোস্টেরন। আচ্ছা, এরপর হচ্ছে এজ রিলেটেড চেঞ্জ ইন জয়েন্ট। এই দেখবা যে অনেক কেস আসে, পেশেন্ট অনেক আসে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে, হ্যাঁ, বিশেষ করে নি এবং হিপ জয়েন্টের আর্থ্রাইটিস। তাদের যখন এক্সরে গুলো তোমরা দেখবা, এক্সরেতে খুব ভালো করে লক্ষ্য করলে তুমি দেখবা যে তার জয়েন্ট স্পেসটা যতটুকু একটা স্পেস থাকার কথা ছিল, জয়েন্ট স্পেসটা কি কমে গেছে। এর সাথে জয়েন্ট একটা মানে যতটুকু রেডিও লুসেন্সি দেখার কথা ছিল, ঠিক আছে, ততটুকু রেডিও লুসেন্সি নাই। দেখা যায় যে জয়েন্ট স্পেসটা কমে এই যে রেডিও অপেক যে বোনস, সেটা খুব কাছাকাছি চলে এসছে। এরকম একটা কমন কন্ডিশনের নাম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেখানে জয়েন্টের কার্টিলেজ গুলো ধীরে ধীরে ইরোশন মানে হচ্ছে ক্ষয় হতে থাকে, এবং একটা পর্যায়ে জয়েন্ট কার্টিলেজ, যে আমরা যেটা বলি হাইলিন, আমরা যেটা বলি যে হাইলিন কার্টিলেজ, সেটার অংশটা কমে যায়। এই কার্টিলেজ বা আর্টিকুলার কার্টিলেজ, এই আর্টিকুলার কার্টিলেজ বয়সের সাথে সাথে কি হতে পারে, সেখানে রিজেনারেশন হতে পারে, ঠিক আছে, এটাও একটা মানে স্বাভাবিক পরিবর্তন।
সাধারণত যেটা হয় যে এই যে কার্টিলেজ গুলো আছে, আর্টিকুলার কার্টিলেজের যে প্রোটিওগ্লাইকেন যে সাবস্টেন্স, এটা কিনা একটা কার্টিলেজকে হেলদি রাখে, রিসাইলেন্ট রাখে, হ্যাঁ, মানে স্পঞ্জি রাখে, হেলদি রাখে, ঠিক আছে। এই প্রোটিওগ্লাইকেন যে সাবস্টেন্স কার্টিলেজের আভ্যন্তরীণ এই এই কম্পোনেন্টটা কমে যায়, যার ফলে এই কার্টিলেজের যে রিসাইলেন্স যে ক্যাপাবিলিটি সেটা আস্তে আস্তে কমে যায় এবং কার্টিলেজ কিন্তু ধীরে ধীরে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। কার্টিলেজের ভেতরে যে ময়েশ্চার থাকার কথা ছিল সেখানে একটা রিডাকশন আসে। এটা হচ্ছে জয়েন্টের চেঞ্জ। এর সাথে আরেকটা বিষয় থাকে, জয়েন্টের সাথে মুভমেন্টের, মানে এই যে কার্টিলেজের প্রোডাকশনের সাথে মুভমেন্টের একটা সম্পর্ক আছে। সো বয়সের সাথে সাথে এমনিতেই আমাদের কি মুভমেন্ট কমতে থাকে, বিশেষ করে যে বয়স্ক ইন্ডিভিজুয়াল যিনি যে কোনো একটা কারণে তিনি তার জয়েন্ট গুলোকে প্রপারলি মুভ করছেন না, সেই ক্ষেত্রে জয়েন্টের কিন্তু আরো কিছু এডিশনাল কার্টিলেজে পরিবর্তন আসে। সেটা কিভাবে একটু খেয়াল করে শোনো তোমরা। আমাদের জয়েন্টের ভেতরে যে মানে আমরা সাইনোভিয়াল জয়েন্টের কথাই বলি, সাইনোভিয়াল জয়েন্টের ভেতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তাই না? জি ম্যাম। সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড সম্পর্কে তোমরা কি কিছু জানো? It gives lubrication to the joint. Right, very good. It gives proper lubrication মানে কি? পিচ্ছিল করে। সো জয়েন্ট সারফেস একটার সাথে একটা মুভ করার জন্য সেখানে যদি যথেষ্ট পিচ্ছিল না থাকে, সেক্ষেত্রে একটা জয়েন্ট সারফেসের সাথে একটা জয়েন্ট সারফেসের ঘর্ষণের ফলে কিছু টিস্যু ডিস্ট্রাকশন হবে, যেটা প্রিভেন্ট কি বলে এটাকে সাইনোভিয়াল ফ্লুইড। এখন এই সাইনোভিয়াল ফ্লুইডের প্রোডাকশন কোথা থেকে হয় জানো? Synovial membrane থেকে। সাইনোভিয়াল মেমব্রেন থেকে, রাইট, সাইনোভিয়াল মেমব্রেন থেকে। সো সাইনোভিয়াল প্রোডাকশন হয় সাইনোভিয়াল মেমব্রেন থেকে, এবং সাইনোভিয়াল প্রোডাকশনের জন্য সাইনোভিয়াল মেমব্রেনের যে যে ইনার যে মেমব্রেন, যেটা একেবারে ভেতরের যে মেমব্রেন, সেখানে কিছু প্লেক্সা থাকে। সে প্লেক্সাসে যখন আমরা মুভ করি তখন ওই লেয়ারটাতে কিছুটা স্ট্রেচিং হয়। অ্যাজ সুন এজ স্ট্রেচিং হয় সেখানে সাইনোভিয়াল ফ্লুইড কি হয়, সিক্রেট হয়। ইনফ্যাক্ট এই সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে আলট্রা ফিল্টারেড ফ্রম প্লাজমা। এরা সরাসরি সাইনোভিয়াল লেয়ারে কিন্তু কোনো ধরনের ব্লাড সাপ্লাই নাই। এটা তোমরা মাথায় রাখো যে আমাদের যে কার্টিলেজ লেয়ার, এটা কিন্তু নন ভাস্কুলার স্ট্রাকচার। আমাদের কার্টিলেজ লেয়ারে কোনো ধরনের ভাস্কুলারিটি নাই, কিন্তু প্রচুর পরিমাণে ভাস্কুলারিটি আছে কোথায়? আমাদের সাবকন্ড্রাল যে বোন আছে, মানে ঠিক কার্টিলেজের নিচে যে বোন আছে সেখানে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই আছে। সো সেখান থেকে ফিল্ট্রেট হয়ে সাইনোভিয়াল মেমব্রেনের মাধ্যমে, সেটা সাইনোভিয়াল যখনই আমরা মুভ করি, যখন সাইনোভিয়াল মেমব্রেনে স্ট্রেচিং হয়, তখন সেখান থেকে সেই প্লেক্সাস থেকে যে জয়েন্টে প্রবেশ করে। তো যদি মুভমেন্ট না থাকে সেক্ষেত্রে সাইনোভিয়াল প্রোডাকশন কি হবে, কমবে না বাড়বে বলো তো? যদি মুভমেন্ট কমে যায় সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন বেশি, যত মুভমেন্ট কম সাইনোভিয়াল ফ্লুইডের প্রোডাকশন কম। এবং আমাদের জেনে রাখা ভালো যে এই সাইনোভিয়াল ফ্লুইডই হচ্ছে আমাদের আর্টিকুলার কার্টিলেজের নিউট্রিশনের আধার, নিউট্রিশন সোর্স। কারণ এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ গুলো কি, সেখানে কোনো ব্লাড সাপ্লাই নাই, ঠিক আছে, অ্যাভাস্কুলার। এন্টায়ার যে নিউট্রিশন সাপ্লাই সেটা কোথা থেকে আসে? সাইনোভিয়াল ফ্লুইড থেকে আসে। কার্টিলেজ গুলোর নিউট্রিশনাল সাপ্লাই কোথা থেকে আসে? সাইনোভিয়াল ফ্লুইড থেকে আসে। এবং সাইনোভিয়াল ফ্লুইডের একটা বিশেষ বিষয় হচ্ছে এটা হচ্ছে নন নিউট্রিনিয়ান ফ্লুইড বলা হয়। হ্যাঁ, নন নিউট্রিনিয়ান ফ্লুইড মানে হচ্ছে এই ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড
স্ট্রেস অথবা স্ট্রেচ মানে যে কোনো ধরনের প্রেসার বা স্ট্রেস যখন এই সাইনোভিয়াল ফ্লুইডের উপরে অ্যাপ্লাই করা হয়, এই সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটি বা ঘনত্ব কমে এবং বাড়ে। সাইনোভিয়াল ফ্লুইড যখন স্ট্রেস দেয়া হয়, স্ট্রেস আমরা কিভাবে দিই? যখন আমরা জয়েন্টটাকে মুভ করি কিংবা ওয়েট বেয়ারিং করি, ঠিক আছে? তখন এই সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটি অপেক্ষাকৃত কম থাকে, মানে হচ্ছে ফ্লুইডটা লেস ভিসকাস থাকে। ভিসকোসিটি মানে হচ্ছে ঘনত্ব। তো যখনই আমরা মুভ করছি, এক হচ্ছে সাইনোভিয়াল প্রোডাকশন হচ্ছে, তার কারণে স্ট্রেচিং হচ্ছে, সেখান থেকে সাইনোভিয়াল প্রডিউস হয়ে জয়েন্ট স্পেসে আসছে, এবং এই সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটি একটা ন্যারোসিটি মেইনটেইন হচ্ছে যখন আমরা মুভ করছি। কিন্তু যখন আমরা মুভমেন্ট ছেড়ে দেই, এক হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডের প্রোডাকশন কম হচ্ছে, তার কারণ হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন মুভ করছে না, সো সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন হচ্ছে না। এর সাথে সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ঘনত্ব বেড়ে যাচ্ছে। এখন যখন একটা ফ্লুইডের ঘনত্ব খুব বেশি থাকে, ডেফিনেটলি তার মোশন কম থাকবে, তাই না? জি ম্যাম। এই সবগুলো বিষয় একত্রিত হয়ে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু মুভমেন্ট কমে যায়, সেহেতু সেখানে সাইনোভিয়াল প্রোডাকশন কমে যায়, ফ্লুইড গুলো অনেক ডিসকাস হয়ে যায়, শক্ত হয়ে যায়। যেহেতু ভিসকোসিটি ডেভেলপ করে এবং মুভমেন্ট কমে যায়, সেক্ষেত্রে ধীরে ধীরে সেগুলো ফাইব্রাস টিস্যুতে পরিণত হয়, এবং যে কার্টিলেজ সেটা তার প্রয়োজনীয় যে নিউট্রিশন সেটা পায় না, যার ফলে কার্টিলেজ এরোশন খুব দ্রুত গতিতে এগিয়ে যায়, ফলশ্রুতিতে অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে। এই হচ্ছে মানে আর্থ্রাইটিস ডেভেলপের ধরো প্যাথোফিজিওলজি যদি বলো। এর সাথে আরো কিছু, আচ্ছা ঠিক আছে, স্ক্রিন আর না দেখলেও চলবে, আমি অল্প করে আর একটু বলে শেষ করে দিচ্ছি। আর লিগামেন্ট আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ঠিক লিগামেন্টের ক্ষেত্রেও তাই হয়। লিগামেন্ট তার ফ্লেক্সিবিলিটি হারায়, শর্ট হয়ে যায়, স্টিফ হয়ে যায়, ঠিক আছে, বয়সের সাথে সাথে। যেহেতু এটার যে লিগামেন্টের যে টিস্যু, সেই লিগামেন্টাস টিস্যুর মধ্যেও ডিজেনারেশনের ফলে লিগামেন্টের আমাদের যে এক্সিস্টিং যে লিগামেন্ট গুলো, লিগামেন্টের কাজ কি বলতো? আমাদের জয়েন্টের যে লিগামেন্ট গুলো আছে, ম্যাম জয়েন্ট একটা জয়েন্টকে একটা জয়েন্টের সাথে বাইন্ড করে রাখে। জয়েন্ট মোশনকে ট্র্যাক করে, তাই না? জয়েন্ট মোশনকে কন্ট্রোল করে, তাই না? শুধু বাইন্ড করে রাখে না, শুধু ধরে রাখে না। এখন এই জয়েন্ট মোশনকে কন্ট্রোল করার জন্য এই লিগামেন্ট গুলোর ইলাস্টিসিটি বা ফ্লেক্সিবিলিটিও কিন্তু প্রয়োজন আছে, তাই না? লিগামেন্ট যদি টাইট হয়ে যায়, আমরা দেখেছি মুভমেন্ট কমে যায়। লিগামেন্ট যদি ল্যাগস হয়ে যায়, দেখি যে আমরা হাইপার মোবিলিটি ডেভেলপ করে। সো জয়েন্টের একটা নর্মাল মোবিলিটির জন্য একটা নর্মাল ফ্লেক্সিবিলিটি অফ দ্য লিগামেন্ট ইজ ভেরি, তাই নয় কি? জি ম্যাম। তো বয়সের সাথে সাথে দেখা যায় যে এই লিগামেন্টের যে স্ট্রেস নেয়ার এবিলিটি সেটা কমে যায়, যার ফলে খুব দ্রুত পেশেন্টের কি হতে পারে, স্টিফনেস ডেভেলপ করতে পারে, মুভমেন্টে রেস্ট্রিকশন আসতে পারে, এবং সেই রেস্ট্রিকশন জনিত কারণে তার লিগামেন্ট অনেক টাইট, আমি তাকে স্ট্রেচিং এক্সারসাইজ দিয়ে দিলাম, প্যাসিভ স্ট্রেচিং করলাম। তো যে কোনো সময় যেহেতু তার লিগামেন্ট তার জয়েন্ট মোশনকেও অ্যালাউ করছে না, একটা স্বাভাবিক মোশনকে অ্যালাউ করছে, করি সেক্ষেত্রে কি হবে? ইনজুরি হবে। তো আমাদের বয়স্ক আমরা ডিল করব, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে জয়েন্টে হয়তো বা ডিজেনারেশন হয়েছে, জয়েন্টের লিগামেন্ট, জয়েন্টের ক্যাপসুল, হ্যাঁ, এরপরে আসবে জয়েন্টের ক্যাপসুল, ঠিক একইভাবে জয়েন্ট ক্যাপসুল সবসময় লিগামেন্টের সাথে প্রায় কাছাকাছি একসাথেই কাজ করে। যে ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ সেটাও কমে যায়, লিগামেন্টের ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ কমে যায়, জয়েন্টের ইন্টার আর্টিকুলার কার্টিলেজের একটা এরোশন হয়, সব মিলায় জয়েন্টে আইদার ডিজেনারেটিভ কোনো জয়েন্ট ডিজিজ ডেভেলপ করে অথবা সেকেন্ডারি ইনফ্ল্যামেটরি জয়েন্ট ডিজিজও ডেভেলপ করে। হলো খুব শক্ত লিগামেন্ট ছিল, ছিঁড়ে গেল, জয়েন্টের ভেতরে কি হলো? ব্লিডিং হলো, হ্যাঁ, হেমার্থ্রোসিস হলো, সেখানে ইনফেকশন ডেভেলপ করলো অথবা ইনফ্লামেশন ডেভেলপ করলো, এই বিষয়গুলো আসতে পারে। তো এই ছিল মোটামুটি ইন্টিগুমেন্টারি সিস্টেম এবং মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের চেঞ্জ।
এর পরবর্তী ক্লাসে আমরা অন্যান্যগুলো পড়বো, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি এবং আরো যে সিস্টেমগুলো আছে। এই রিলেটেড আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দেখো তো। শিওর? তোমাদের কি মন টন খারাপ, লেথার্জিক মনে হচ্ছে তোমাদের? না ম্যাম, we are all fine. ফাইন, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন অ্যাজ ওয়েল। আল্লাহ মানে আমাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। 19 ব্যাচের জন্য আসলে একটু খারাপ লাগছে, ওরা গতদিন এসেছিল, ওদের তো প্লেসমেন্ট আপাতত বন্ধ, হঠাৎ করে নির্দেশ এসছে। তো তোমাদের আসলে এখনো সেই হতাশার সময় আসে না, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশাই রাখছি। তবে তোমরা যেটা করতে পারো, তোমাদের প্রতি আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমাদের যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে একটু মনোনিবেশ করো, কারণ সামনে তোমাদের থিসিসের ঝামেলা শুরু হবে। তো তোমাদের যে রিসার্চ মেথোডোলজি ক্লাস হয় সেটা তোমরা একটু মনোযোগ সহকারে করো, বোঝার চেষ্টা করো। এখন তোমরা যাই করবা বুঝে বুঝে করবা, বুঝছো? বিশেষ করে রিসার্চ ক্লাস থেকে বোঝার চেষ্টা করবা করে, এবং অন্যান্য যে সাবজেক্টগুলোর ক্লাস হচ্ছে সেগুলোতে মনোযোগ দাও। পরীক্ষা টরীক্ষা থাকলে পরীক্ষাগুলো সেরে ফেলো, তাহলে পরবর্তীতে তুমি থিসিসে অনেক সময় দিতে পারবা। থিসিসে সময় দিতে হবে, যে যত বেশি সময় দিবে সে তত ভালো থিসিস রেডি করতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাস কবে আমাদের তোমাদের সাথে? আগামীকাল কয়টায়? 10:30 ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকো। Present. প্রেজেন্ট প্লিজ। আরে আমি মোবাইল দূরে রাখছি, সরি। Present. 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 প্রেজেন্ট। Present. 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 Present.